একটা নতুন ভিডিওয় সকলকে স্বাগত। আজ আমরা হেমাটোলজি সেকশন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার নাম অসমোটিক ফ্রেজাইলিটি টেস্ট, বা সংক্ষেপে আমরা বলি OFT, অসমোটিক ফ্রেজাইলিটি টেস্ট। আজ এই ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি তার কিছু সাব টপিক আছে। যেমন প্রথমত আমরা জানব যে হোয়াট ইজ অসমোটিক ফ্রেজাইলিটি। 2 নম্বরে আমরা জানব প্রিন্সিপাল অফ অসমোটিক ফ্রেজাইলিটি টেস্ট। 3 নম্বরে আমরা জানব প্রসিজিওর অফ অসমোটিক ফ্রেজাইলিটি টেস্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আজকে আলোচনা করব হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ অসমোটিক ফ্রেজাইলিটি টেস্ট। এই 4টে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওয়। অসমোটিক ফ্রেজাইলিটি টেস্ট সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ অসমোটিক ফ্রেজাইলিটি। অসমোটিক ফ্রেজাইলিটি আসলে কি? অসমোটিক ফ্রেজাইলিটি হচ্ছে কোনো আরবিসির যে টেন্ডেন্সি বা কোনো আরবিসির লাইসিস হওয়ার যে প্রবণতা ইন আ হাইপোটনিক সলিউশন। কোনো একটা হাইপোটনিক সলিউশনে কোনো আরবিসির যে লাইসিস হওয়ার যে প্রবণতা, সেটাকেই বলা হয় অসমোটিক ফ্রেজাইলিটি। ঠিক আছে? আর এই নামটা দেখে আমরা বুঝতে পারছি অসমোটিক অ্যান্ড ফ্রেজাইলিটি। অসমোটিক মানে হচ্ছে অসমোসিসের একটা ইনভলভমেন্ট থাকবে, আর ফ্রেজাইলিটি মানে হচ্ছে ভঙ্গুরতা, যেটা বাংলাতে আমরা বলি, বা যেটা ফেটে যাওয়ার ক্ষেত্রে। তো অসমোটিক ফ্রেজাইলিটি refers to the susceptibility or tendency of a blood cell, actually RBC, to hemolysis when exposed to a hypotonic solution. বোঝা গেছে? রিপিট করছি আবার, যে অসমোটিক ফ্রেজাইলিটি মানে হচ্ছে আরবিসির লাইসিস হওয়ার যে টেন্ডেন্সি, যখন সেটাকে কোনো হাইপোটনিক সলিউশনের মধ্যে এক্সপোজড করা হয়, সেটাকেই বলা হয় অসমোটিক ফ্রেজাইলিটি। এখন আমাদেরকে জানতে হবে যে এই যে আমি বললাম হাইপোটনিক সলিউশন, তো হাইপোটনিক সলিউশন পড়তে গিয়ে আমাদেরকে আরও দুটো এক্সট্রা টার্ম সম্পর্কে আইডিয়া রাখতে হয়, যেটাকে আমরা বলি একটা হচ্ছে আইসোটনিক, একটা হচ্ছে হাইপারটনিক, আর একটা হাইপোটনিক। এখন আইসোটনিক মানে কি? আইসোটনিক মানে হচ্ছে আরবিসির ভেতরের সলিউট কনসেন্ট্রেশন বা আরবিসির ভেতরের সলিউশনের যে টনিসিটি এবং বাইরের যে সলিউশন তার টনিসিটি বা তার সলিউট কনসেন্ট্রেশন যদি সমান সমান হয়, তখন সেটাকে আমরা বলি আইসোটনিক সলিউশন। ঠিক আছে? আমরা এই ক্ষেত্রে আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে নর্মাল স্যালাইন ধরি আমরা, তাহলে আমরা কি বলি 0.85% NaCl এর যে সলিউশন সেটা হচ্ছে আরবিসির জন্য আইসোটনিক। ক্লিয়ার? এখন হচ্ছে হাইপোটনিক। হাইপো মানে কি? আমরা জানি হাইপো মানে হচ্ছে কম, তাহলে হাইপোটনিক সলিউশন মানে হচ্ছে এখানে NaCl এর যে কনসেন্ট্রেশন, হাইপোটনিক সলিউশনে NaCl এর যে কনসেন্ট্রেশন সেটা আরও কম হবে। কতটা কম? 0.85%-এর চেয়েও কম হবে। 0.4, 0.5, 0.6 এরকম কনসেন্ট্রেশন যদি থাকে সলিউশনের, তাহলে তখন সেটা কি বলা হয়? সেটা হাইপোটনিক টু দ্য আরবিসি। আরবিসির জন্য এটাকে আমরা বলি হাইপোটনিক সলিউশন। এবার আসি হোয়াট ইজ হাইপারটনিক। হাইপারটনিক যেমন আমরা দেখতে পাচ্ছি, হাইপার মানে হচ্ছে বেশি। তাহলে যখন সলিউশনের এই যে বাইরের যে সলিউশনটা যার মধ্যে আরবিসিকে আমরা রাখছি, সেটার যদি সলিড কনসেন্ট্রেশন বা NaCl এর কনসেন্ট্রেশন 0.85%-এর চেয়ে বেশি হয়, তখন আমরা সেটাকে বলবো হাইপারটনিক সলিউশন। এখন কি হয়, যখন আমরা আইসোটনিক সলিউশনের মধ্যে কোনো আরবিসিকে রাখি, তখন এখানে যতটা পরিমাণ জল ভেতরে যায় ততটা পরিমাণ জল ভেতর থেকে বাইরে চলে আসে, তাই নেট যে মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউল সেটা 0। সেক্ষেত্রে এখানে আরবিসির উপর কোনো প্রভাব পড়ে না। আইসোটনিক সলিউশন আরবিসির উপর কোনো প্রভাব ফেলে না। ক্লিয়ার? এখন যদি হাইপারটনিক সলিউশনে আসি, তাহলে হাইপারটনিক সলিউশনে যখনই আমরা আরবিসিকে রেখে দেবো, তখন কি হয়? ডিউ টু অসমোসিস, আমরা সবাই জানি অসমোসিসের প্রিন্সিপাল কি। তো সেই অসমোসিসের জন্য কি হয়, আরবিসির ভেতরে থাকা, আরবিসির ভেতরের মধ্যে যে সলিউশনটা আছে সেটা কি হয়? বাইরের সলিউশনে বেরিয়ে আসে। কারণ আমরা জানি কি বাইরের যে সলিউশন তার সলিড কনসেন্ট্রেশন বেশি, সেটা হাইপারটনিক টু দ্য আরবিসি। সেজন্য আরবিসির ভেতরের সলিউশন কি হয়? বাইরে বেরিয়ে চলে আসে, কিন্তু বাইরে থেকে কিন্তু ভেতর দিকে কিছু যায় না। সেজন্য কি হয়? এই আরবিসিগুলো শ্রিঙ্ক হয়ে যায়। শ্রিঙ্কেজ আরবিসি আমরা লক্ষ্য করি।
ঠিক আছে। আর যদি হাইপোটনিক সলিউশনে দেখি আমরা, হাইপোটনিক সলিউশনে কি হয়, আরবিসির ইনসাইড যে সলিউশন তার কনসেন্ট্রেশন আমার এই যে আউটসাইড সলিউশন তার চেয়ে বেশি। ঠিক আছে, সেজন্য কি হবে, বাইরের যে সলিউশনটা আছে সেখান থেকে জল কিন্তু ভেতরের দিকে ঢুকতে থাকবে, সেখান থেকে জল কিন্তু ভেতরের দিকে ঢুকতে থাকবে, আরবিসি ভেতরে ঢুকবে এবং আরবিসির ভেতরে ঢুকতে ঢুকে 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 একসময় কি হয়, আরবিসিটা ফুলে যায় এবং আরবিসি ফুলতে 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 একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে যখন আমরা দিই হাইপোটনিক সলিউশনের কনসেন্ট্রেশনে, ঠিক আছে, সেটা একসময় কি হয়, সেটা লাইসিস হয়ে যায় বা বাস্ট করে যায়। এই তিনটে ঘটনা আমরা দেখতে পাই। আইসোটনিক সলিউশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, হাইপোটনিক সলিউশনে দিলে আরবিসি ফুলে যায়, ফুলে ফেপে এবং একসময় ফেটে যায়, আর হাইপারটনিক সলিউশনে দিলে আমার আরবিসি শ্রিঙ্কেজ হয়ে যায়। ঠিক আছে, এবার এখানে আসি, এই যে পয়েন্ট নাম্বার 2, এটা কি বলছে, যখন কোনো আরবিসিকে আমরা হাইপোটনিক সলিউশনের একটা ডিক্রিজিং কনসেন্ট্রেশনে রাখি তখন কি হয়, ওয়াটার এন্টার্স দ্য সেল ডিউ টু অসমোসিস, অসমোসিসের জন্য ওয়াটার ভেতরে ঢুকতে থাকে এবং কি হয়, সেই আরবিসিটা কি হয়, সোয়েলিং হতে থাকে, সেটা ফুলতে থাকে এবং ফুলতে ফুলতে ইভেনচুয়ালি একসময় গিয়ে সেটা ফেটে যায় এবং এটাকে আমরা বলি হিমোলিসিস বা লাইসিস অফ আরবিসি। এখন এই যে লাইসিস হচ্ছে, প্রত্যেকটা আরবিসি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট একটা রেজিস্ট্যান্স শো করে টু দ্য সোয়েলিং, এবং যে ব্রাশটা হয় সেটা কিন্তু সব আরবিসি সেম কনসেন্ট্রেশন অফ সলিউশনে কিন্তু বা সেম কনসেন্ট্রেশন হাইপোটনিক সলিউশনে কিন্তু বাস্ট হয় না বা হিমোলিসিস হয় না, আলাদা আলাদা আরবিসি আলাদা আলাদা এই রেজিস্ট্যান্স কিন্তু ফলো করে বা শো করে, এবং এই কোন আরবিসি কতটা কনসেন্ট্রেশনে গিয়ে সেটা হিমোলিসিস ঘটাচ্ছে সেটাই দেখার জন্যই আমরা করে থাকি অসমোটিক ফ্রেজিলিটি টেস্ট। এখন আমরা দেখব যে অসমোটিক ফ্রেজিলিটি টেস্ট এর অ্যাকচুয়াল প্রিন্সিপালটা কি, যেটা অলরেডি আমি বলেছি সেটাই এর প্রিন্সিপাল কি, যে আরবিসিকে আমরা কি করি, একটা সিরিজ অফ হাইপোটনিক সোডিয়াম ক্লোরাইড সলিউশন তার মধ্যে আমরা আরবিসিকে সাসপেন্ড করি, তার মধ্যে আরবিসিকে আমরা গুলে দিই, তারপরে কি করে, যার ফলে যে ওয়াটার মলিকিউল সেটা আরবিসির ভেতরে ঢুকতে থাকে ডিউ টু হিমোলিসিস, এবং একটা সময় পরে কি হয়, সেইটা আরবিসিটা সয়েল হতে থাকে এবং তারপর সেটা হিমোলিসিস হয় বা বাস্ট হয় অ্যাট এ ক্যারেক্টারিস্টিক্স কনসেন্ট্রেশন, মানে একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন অফ হাইপোটনিক সলিউশনে গিয়ে আরবিসিটা লাইসিস হয়ে যায় বা হিমোলিসিস দেখা দেয়। এটাই হচ্ছে অসমোটিক ফ্রেজিলিটি টেস্টের মেন প্রিন্সিপাল। এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি যে যখন এটা আইসোটনিক সলিউশন, তার আউটসাইড অফ দ্য আরবিসি এবং ইনসাইড অফ দ্য আরবিসি দুটোর যে কনসেন্ট্রেশন অফ সলিউট যখন সেম, তখন আরবিসির উপর কোনো প্রভাব নেই, কোনো সমস্যা নেই। তারপরে যখনই আমি একটু আগে যাচ্ছি, যেখানে আমরা মাইল্ড হাইপোটনিক সলিউশন দিচ্ছি, মাইল্ড হাইপোটনিক সলিউশনে 0.6 to 0.5% অফ সোডিয়াম ক্লোরাইড সলিউশন যখন আরবিসির মধ্যে দিচ্ছি, তখন কিন্তু বাইরে থেকে ওয়াটার মলিকুল আমরা কি দেখতে পাচ্ছি, বাইরে থেকে ওয়াটার মলিকুল আরবিসির মধ্যে ঢুকছে। সেটার যখন হাইপোটনিসিটি আরও একটু বেড়ে গেল, আরও যখন একটা হাইপোটনিক সলিউশন দিলাম, তো আরও বেশি বেশি জল কিন্তু বা ওয়াটার মলিকুল এর ভিতরে ঢুকতে শুরু করে, এবং ঢুকতে ঢুকতে যখন আমরা সেটা 0.3% নর্মাল ক্লোরাইড নর্মাল স্যালাইনের হাইপোটনিক সলিউশনে দিই, তখন সেই আরবিসিটা কী হয়, ব্লাস্ট হয়ে যায়, সেই আরবিসিটা ব্লাস্ট হয়ে যায় এবং এটাকে আমরা বলি হিমোলিসিস। ঠিক আছে, সেল মেমব্রেন রাপচার হয়ে হিমোলিসিস ঘটাতে দেখা যায়। এই যেমন এখানে দেখছি আমরা যে একটা 0.8%-এর একটা নর্মাল স্যালাইন সলিউশন যেটা আমার আইসোটনিক, তারপরে আস্তে আস্তে 0.6, 0.5, 0.3, 0.4, 0.2% করে হাইপোটনিক সলিউশন আমরা সিরিয়াল হাইপোটনিক সলিউশন আমরা বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এর মধ্যে যখন আরবিসি দেবো তখন নির্দিষ্ট কনসেন্ট্রেশনে গিয়ে আরবিসি হিমোলিসিস হয়, এবং এই ঘটনাটা বা এই ফিনোমেনাটাকে কাজে লাগিয়েই আমরা করে থাকি অসমোটিক ফ্রেজিলিটি টেস্ট। এখন এখানে তিনটি পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে নর্মাল যে রেঞ্জ, নর্মাল রেঞ্জ কি, সাধারণত আমাদের যে নর্মাল আরবিসি সেগুলোর যে হিমোলিসিস হাইপোটনিক সলিউশনের মধ্যে হয়, সেটা স্টার্ট হয়ে যায় 0.45 থেকে 0.5% অফ NaCl সলিউশন থেকে স্টার্ট হয়, এবং কমপ্লিট হিমোলিসিস আমাদের হয়ে যায় 0.3 থেকে 0.33% অফ NaCl এর মধ্যে। যদি এই রেঞ্জের মধ্যে থাকে, মানে 0.45 থেকে শুরু হলো এবং 0.33 মধ্যে হিমোলিসিস কমপ্লিট হয়ে গেল, তাহলে এটাকে আমরা বলবো যে এটা নর্মাল আরবিসি। ক্লিয়ার? এখন যদি দেখা যায় যে অসমোটিক ফ্রেজিলিটি টেস্ট করতে গিয়ে আমরা দেখছি যে হিমোলিসিস যে স্টার্ট হওয়ার কথা 0.45 থেকে, কিন্তু এটা স্টার্ট হয়ে যাচ্ছে আরও আগেই, মানে আরও হায়ার NaCl কনসেন্ট্রেশন যেখানে আছে, মানে 0.45-এরও বেশি, মানে
6 বা 0.7 এরকম জায়গা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে হিমোলিসিস, এবং 0.33 বা 0.33 বা 0.30 আগেই সেটা কমপ্লিট হিমোলিসিস হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলি এটা ইনক্রিজড অসমোটিক ফ্রেজিলিটি। এবং এইটা হয় একটা বিশেষ রোগের ক্ষেত্রে হয়ে থাকে, যেটাকে আমরা বলি হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এই হেরিডিটারি স্পেরোসাইটোসিস সম্পর্কে আমরা একটু জানবো পরে। এখন যেটুকু আমরা জানলাম যে যদি কোনো পেশেন্টের হেরিডিটারি স্পেরোসাইটোসিস রোগটা হয়ে থাকে তাহলে তার অসমোটিক ফ্রেজিলিটি ইনক্রিজ করে, মানে হাইপোটোনিক যে সলিউশন সেটা হায়ার কনসেন্ট্রেশন 0.45 বা 0.5% অফ NaCl এর চেয়েও বেশি হায়ার কনসেন্ট্রেশন সেটা হিমোলিসিস হওয়া শুরু হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ইনক্রিজড অসমোটিক ফ্রেজিলিটি। এখন উল্টোটা যদি হয় ডিক্রিজড অসমোটিক ফ্রেজিলিটি, মানে 0.45 হওয়ার কথা ছিল, 0.45 আমার অসমোটিক হিমোলিসিস স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু যখন ডিক্রিজ অসমোটিক ফ্রেজিলিটি দেখা যায় তখন সেটা আরও পরে গিয়ে স্টার্ট হয়, মানে 0.3 বা 0.35 গিয়ে স্টার্ট হচ্ছে, তখন সেটাকে আমরা বলি ডিক্রিজ অসমোটিক ফ্রেজিলিটি। এবং এটা থ্যালাসেমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে এই ধরনের ফাইন্ডিংস আমরা দেখতে পাই। এবার আমরা দেখব যে অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টের প্রসিজিওর কি, কিভাবে আমরা ল্যাবরেটরির মধ্যে টেস্টটা করে থাকি। এই টেস্টটা করতে গেলে প্রথমেই আমাদের যে কাজ সেটাকে বলা হয় টেস্ট টিউব সেটআপ। টেস্ট টিউব সেটআপ কিভাবে করতে হয়, প্রথমে কি করব, আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশনের হাইপোটোনিক সলিউশন আমাদেরকে বানাতে হবে। তার জন্য আমরা কি করব, প্রথমেই এরকম টেস্ট টিউব নিয়ে নেব এবং টেস্ট টিউবগুলোকে আমরা মার্কিং করে দেবো, বা টেস্ট টিউবগুলোকে আমরা প্রথমেই টেস্ট টিউবের গায়ে লিখে দেবো যে কত পার্সেন্ট হাইপোটোনিক সলিউশন অফ NaCl আমরা রাখবো। আমরা সাধারণত 0.85% থেকে শুরু করি, আইসোটোনিক থেকে শুরু করি, এবং 0.11 পর্যন্ত আমরা বানাই। তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে, 0.85, 0.70, 0.6, 0.5, 0.4, 0.3, 0.2, 0.1 এবং আর একটা এক্সট্রা রাখতে হবে যেটা ডিস্টিল ওয়াটারের জন্য। তো এতগুলো টেস্ট টিউব প্রথমে আমাকে একটা টেস্ট টিউব র্যাকের মধ্যে নিয়ে সেগুলোকে লেবেলিং করে দিতে হবে। লেবেলিং করার পর যে কনসেন্ট্রেশন আমাদের দরকার সেই কনসেন্ট্রেশনের NaCl সলিউশন আমরা বানাবো, নর্মাল স্যালাইন সলিউশন আমরা বানাবো, এবং প্রত্যেকটা টেস্ট টিউবে একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা 2 ml বা 3 ml যেটাই হোক, প্রত্যেকটাতে আমরা দিয়ে দেবো। তারপরে কি করব, তারপরে প্রত্যেকটা টেস্ট টিউবে ফিক্সড অ্যামাউন্ট অফ পেশেন্ট ব্লাড, একটা ফিক্সড অ্যামাউন্ট, সেটা কতটা 100 মাইক্রোলিটার, 50 মাইক্রোলিটার, যেটাই আমরা দেবো সেটা প্রত্যেকটাতে কিন্তু ব্লাডের পরিমাণ কিন্তু সমান সমান হতে হবে। ঠিক আছে, এটা একটু কনসিয়াসলি আমাদেরকে করতে হবে। এটা করার পর টেস্ট টিউবগুলোকে আমরা জেন্টাল মিক্সিং, মানে টেস্ট টিউবগুলোকে ধরে একটু হালকা মিক্স করব। মিক্স করার পর সেটাকে ইনকিউবেশনে আমরা 30 মিনিটস ছেড়ে দেবো। ক্লিয়ার? 30 মিনিটস ইনকিউবেট করবো আমরা কিসে, রুম টেম্পারেচারে। যে রুম টেম্পারেচার আমাদের থাকে সেই রুম টেম্পারেচার, ল্যাবরেটরি টেম্পারেচার, সেই টেম্পারেচারে আমরা ফর 30 মিনিটস এগুলোকে আমরা ইনকিউবেশনে ছেড়ে দেবো। তারপর কি করব, প্রত্যেকটা টেস্ট টিউবকে নিয়ে আমরা সেন্ট্রিফিউজ করব। সেন্ট্রিফিউজ করার পর আমাদের কি অবজার্ভ করতে হবে, দুটো জিনিস অবজার্ভ করতে হবে, যে সুপারনেটেন্ট যেটা আছে, এই যে এটাকে বলে সুপারনেটেন্ট উপরেরটা, আর নিচে যেটাকে আমরা প্রেসিপিটেট। এখন যদি নিচে প্রেসিপিটেট দেখা যাচ্ছে পুরো আর সুপারনেটেন্ট একদম ক্লিয়ার, তার মানে আমরা বুঝবো যে এখানে কোনো হিমোলিসিস নেই, নো হিমোলিসিস। এই যে আমরা যদি এখানেও দেখি তাহলে এখানেও আমাদের দেখানো আছে যে নো হিমোলিসিস। যখন উপরে সুপারনেটেন্ট যখন ক্লিয়ার তখন সুপারনেটেন্ট ইজ ক্লিয়ার, নো হিমোলিসিস, এটাকে আমরা বলি, মানে RBC ইনট্যাক্ট আছে। এটাই যখন আবার দেখি যে হালকা রেড দেখা যাচ্ছে, এই যে আমরা 0.5%-এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, যে উপরের এই যে সুপারনেটেন্ট সেটা হালকা রেড দেখা যাচ্ছে এবং নিচেও কিছু আছে, মানে পুরো কমপ্লিট হিমোলিসিস হয়নি, কিন্তু এখান থেকে আমার হিমোলিসিস কিন্তু স্টার্ট হয়ে গেছে। কোন কনসেন্ট্রেশনে গিয়ে আমার হিমোলিসিস কমপ্লিট হয়ে গেছে সেটাও আমাকে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে আমরা এই যে টেস্টটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে আমার শুরু হয়েছে এবং এখানে গিয়ে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি হিমোলিসিস শেষ হয়ে গেছে, মানে কমপ্লিট হিমোলিসিস হয়ে গেছে। তাহলে 0.5 থেকে শুরু হয়েছে, 0.3-র মধ্যে শেষ। তাহলে এটা নর্মাল ফাইন্ডিংস। আমরা এটা নর্মাল ফাইন্ডিংস একটু আগেই বললাম আমি যে 0.5 থেকে শুরু হয় এবং 0.3-তে গিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে সেটা আমাদের নর্মাল ফাইন্ডিংস। ঠিক আছে, যদি এমনটা হতো যে 0.7 থেকে আমার এখান থেকে হিমোলিসিস স্টার্ট হয়েছে, এখান থেকে হিমোলিসিস স্টার্ট হয়ে গেছে 0.7 থেকে, এবং সেটা 0.4-এ গিয়ে শেষ হয়েছে,
ঠিক আছে, যদি এরকম হতো আমার, তাহলে কি বলতাম, যেটা ইনক্রিজড হিমোলিসিস দেখা যাচ্ছে, যেটা আমার ডিউ টু স্পেরোসাইটোসিস, হেরিডিটারি স্পেরোসাইটোসিস, আমাদের এরকম আমরা ফাইন্ডিংস পাই। অথবা যদি দেখতাম যে 0.3 পরে গিয়ে হিমোলিসিস শুরু হচ্ছে এবং 0% গিয়ে বা জলে গিয়ে শেষ হচ্ছে, তখন আমরা বলতাম এটা ডিক্রিজ হিমোলিসিস, এবং এটা আমরা বিভিন্ন রকম যে অ্যানিমিয়া বা হিমোলাইটিক অ্যানিমিয়া বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা এরকম ফাইন্ডিংস পাই। ক্লিয়ার? আশা করি অসমোটিক ফ্র্যাজিলিটির যে প্রসেস খুবই সহজ, ইজি একটা প্রসেস, সেটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওএফটি বা অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট আমরা করব, এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি, কেন আমরা টেস্টটা করব, কেন আমরা টেস্টটা করি, সেটা আমি ভিডিওতে আগেই আমি অনেকবার বলেছি, তবু একবার বলি। এই যে টেস্ট ওএফটি, এটা কি কি জিনিস আমাদেরকে হেল্প করে। প্রথমত, যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস যে রোগটা হয়, সেই রোগটাকে ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে ওএফটি করতে হয়। দ্বিতীয়ত কি, বিভিন্ন রকম অ্যানিমিয়া, আমি বললাম না যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা হিমোলাইটিক বিভিন্ন অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়, ডিক্রিজ অসমোটিক ফ্র্যাজিলিটি দেখা যায়, আর হেরিডিটারি স্পেরোসাইটোসিসের ক্ষেত্রে আমার ইনক্রিজড অসমোটিক ফ্র্যাজিলিটি আমার দেখা যায়। ঠিক আছে, তো প্রথমত ডায়াগনোসিং হেরিডিটারি স্পেরোসাইটোসিস এবং ডিফারেন্সিয়েটিং টাইপ অফ হিমোলাইটিক অ্যানিমিয়া, এবং আরবিসি যে মেমব্রেন ডিসঅর্ডার, আরবিসি যে মেমব্রেন আছে, সেই মেমব্রেনে যদি কোনো ডিসঅর্ডার থাকে, মেমব্রেনে যদি কোনো ডিফেক্ট থাকে বা কোনো ড্যামেজ আরবিসি মেমব্রেন থাকে, তখন সেগুলো ডায়াগনোসিস করার জন্য আমরা অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট করে থাকি। এখন আমি বলেছিলাম আগেই যে হেরিডিটারি স্পেরোসাইটোসিস সম্পর্কে একটু জানবো। এখন হেরিডিটারি স্পেরোসাইটোসিস এটাও একটা আরবিসি মেমব্রেন ডিসঅর্ডারের মধ্যেই পড়ে। এটা কি আমরা জানি, এটা হচ্ছে নর্মাল আরবিসি। এই নর্মাল আরবিসির সাইজ শেপ কি, সার্কুলার বাইকনকেভ ডিস্ক, এবং মাঝখানে একটা সেন্টার অফ পেলট থাকে আমাদের। ঠিক আছে, এখন এই যে আরবিসি যে পার্টিকুলার যে শেপটা বা যে ইন্টিগ্রিটি, এটাকে মেনটেন করে কে, এর কিছু এই মেমব্রেনের মধ্যে যে মেমব্রেন প্রোটিন থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে স্পেকট্রিন এবং অ্যাঙ্কাইরিন। এরা কি করে আরবিসির যে শেপ, যে সার্কুলার বাইকনকেভ ডিস্ক, এই যে শেপটা, এই শেপটাকে হোল্ড করে বা শেপটাকে মেনটেন করে এই অ্যাঙ্কাইরিন এবং স্পেকট্রিন নামে দুটো মেমব্রেন প্রোটিন। এখন সাপোজ যে কোনো একটা পেশেন্টের ক্ষেত্রে কি হয়েছে, যে জিন এই অ্যাঙ্কাইরিন বা স্পেকট্রিন তৈরি করে, বা যে জিন থেকে এই প্রোটিনগুলো এক্সপ্রেস হয়, সেই জিনটাই যদি ডিফেক্টিভ হয়, সেই জিনটা যদি মিউটেটেড জিন হয়, তাহলে কি হবে, এই অ্যাঙ্কাইরিন বা স্পেকট্রিন কিন্তু ভালোভাবে তৈরি হবে না, এবং এর যে অ্যাক্টিভিটি, এর যে কাজ, সেই কাজটাও কিন্তু ও করতে পারবে না। এর কাজ কি, এর কাজ ছিল ইন্টিগ্রিটি মেনটেন করা, শেপটাকে মেনটেন করা আরবিসির, সেটাই করতে পারবে না। যখনই এর নিজের কাজ করবে না, অ্যাঙ্কাইরিন এবং স্পেকট্রিন নিজের কাজ করবে না, তখনই আরবিসি কি হবে, তার শেপ চেঞ্জ হয়ে কি হবে, সেটা সার্কুলার ডিস্ক, বাইকনকেভ সার্কুলার ডিস্ক থেকে একটা স্ফেরিক্যালে পরিণত হবে। এবং এই যে এটাকে বলা হয় স্পেরোসাইটস বলে। ঠিক আছে, স্ফেরিক্যাল থেকে স্ফেরোসাইট বলে। এবং এই যে স্পেরোসাইটোসিস হচ্ছে, এটা কারণ কি, এটা কারণ হচ্ছে জিনগত একটা কারণ, যেটাকে আমরা বলি হেরিডিটারি। এই জন্যই এটাকে বলা হয় হেরিডিটারি স্পেরোসাইটোসিস, একটা জিনগত বা বংশগত রোগ আমরা বলে থাকি। এই ক্ষেত্রে কি হয়, আরবিসি ইনক্রিজড অসমোটিক ফ্র্যাজিলিটি শো করে। আশা করি আমি বোঝাতে পেরেছি যে হোয়াট ইজ হেরিডিটারি স্পেরোসাইটোসিস এবং কেন এর বাইকনকেভ সার্কুলার ডিস্ক থেকে কেন এটা আরবিসি স্ফেরিক্যাল সাইজের হয়ে যায়। Thank you for watching this video. If you find this video helpful, kindly share, like and subscribe our channel, এবং কমেন্টের মাধ্যমে জানাও যে তোমাদের কেমন লাগছে আমাদের কন্টেন্ট এবং কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো।